এতক্ষণ ধরে কি করছিস? চুল বেঁধেছি। চুল বাঁধতে এত সময় লাগে? টিচারের সামনে যেতে হলে এত নকশা কিসের? কি যে বলো মা, চুল না বেঁধে আমি কি পাগলের মতো যাব? বাবা, আজকাল তোকে কিছু বলাও যায় না, এত মেজাজ দেখাস কেন? ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। হুইসপারিং টেলসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি তাজ। আজ আপনাদের জন্য নিয়ে এলাম শ্রদ্ধেয় বিকাশদের অভূতপূর্ব সৃষ্টি মেয়েরা বড় হয়েছে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন লেখক বিকাশ দে। বিকাশ দের জন্ম আসামের রেল শহর বদরপুরে। লেখকের প্রথম গল্প প্রকাশিত হয়েছিল 1989 সালে লিটল ম্যাগাজিনে। উত্তর পূর্ব সহ কলকাতা, দিল্লি, মুম্বাই এসব বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত গল্পের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 175। তাঁর সারা জাগানো গল্পগুলো যাযাবর, একান্ত ব্যক্তিগত, বিবাহ বার্ষিকী, বালুচরি শাড়ি, ছাড়পোকা, এক শীতের রাতে, আন্তরিক শুভেচ্ছা, সন্তান, কয়েক বছর পর, মৃত্যুর আগে ও পরে, বঞ্চিত, বিউটি পার্লার ইত্যাদি। আর হ্যাঁ, সন্তান গল্পটি কিন্তু আমাদের চ্যানেলে এসেছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, আপনি চাইলে গিয়ে শুনতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই গল্প। সুমিত বিছানায় শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছেন। তাকে একা দেখে তার ঘরে ঢুকে নিতা বললেন, শুনছো? নিতাকে থামিয়ে দিয়ে সুমিত বললেন, না না, আরে বাবা, এখন কোনো কথা নয়। ইন্ডিয়া ইজ ইন ক্রাইসিস। মানে? পাকিস্তানের সাথে পারবে না বোধহয়। কেন? আবার যুদ্ধ লাগবে নাকি? সব জেনে শুনেই নিতা রসিকতা করলেন। আমি ক্রিকেটের কথা বলছি। ও তাই বলো। কেন, তোমাদের ইয়ে নেই? কি যে নাম ব্যাটসম্যানের? ওহো, এখন ডিস্টার্ব করবে না বলছি। সুমিত খেপে গেছেন বুঝে নিতা ঘর থেকে বের হয়ে গেলেন। ম্যাচটা সিরিজ নির্ণায়ক। সুমিত ক্রিকেট পাগল লোক। ক্রিকেট খেলা থাকলে তার মাথা খারাপ হয়ে যায়। খুব জরুরি না হলে তার সাথে কথা বলা যায় না। এই ব্যাপারটা নিতা ভালোভাবেই জানতেন, তবু একটু চেষ্টা করে দেখলেন আর কি। ক্রিকেট খেলা নিতারও একসময় খুব ভালো লাগতো, বিশেষ করে ভারতের খেলা থাকলে। কিন্তু ভারতের বিশ্বাস নেই, জেতা ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরে বসে। তখন পরের কয়েকদিন নিতার মন খুব খারাপ থাকতো, যেন প্রিয়জন বিয়োগ হয়েছে। তার উপর ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপার পত্রিকায় ফ্ল্যাশ হবার পর এখন আর ততটুকু ভালো লাগে না। দেখলেও হয়, না দেখলেও চলে। যে কথা নিয়ে নিতা এসেছিলেন তা আর বলা হলো না, আজ আর হবেও না। তাই চলে গেলেন নিজের বিছানা ঘরে ঘুমানোর প্রস্তুতি নিতে। পরের দিন সারাদিনের ধকল সহ্য করে রাতে ক্লান্তি লাগছে। বয়সও হয়েছে, কিন্তু ঘুমোতে যাওয়ার কোনো উপায় নেই। আজ যেভাবেই হোক কথাটা সুমিতকে জানাতেই হবে। সুমিতকে দিনে ফ্রি পাওয়াই মুশকিল। সকালবেলা অফিস যাওয়ার তাড়াহুড়ো, অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে যায়। তারপর প্রায় দিন আবার বাইরে কাজ থাকে, তাই রাতে যা একটু কথা বলার সুযোগ। শুধু রাত হলেই হবে না, সুযোগ বুঝে বলতে হবে। মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর বললেই ভালো। এখন মেয়েরা বড় হয়েছে, কথাটা মনে রাখতে হয়। রাতে খাওয়া দাওয়ার পর পম্পি ও ঝিমলি ঘুমিয়ে পড়েছে। সুমিত তার ঘরে বিছানায় শুয়ে আছেন। ঠিক এই সময়টার জন্যই নিতা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। কাল তো আর কথাটা বলতে দিলে না। সুমিতের ঘরে এসে নিতা শুরু করলেন, এই আজ বলো, ভারত জিতেছে, যা খুশি বলতে পারো, বলো। হাসি মুখে সুমিত বললেন, না, তোমার ওই ক্রিকেট রাখো। তথাস্তু। গুরু গম্ভীর গলায় নিতা বললেন, শোনো, মেয়েরা বড় হয়েছে, তোমার খেয়াল আছে? কেন, মানে তুমি কি চাও ওরা বড় হবে না? আরে দিন যাবে, বয়স বাড়বে, মেয়েরা বড় হবে, আমরা ওই বুড়ো বুড়ি হব, এটাই তো স্বাভাবিক।
তোমার লেকচার থামাও। আমি বলছি পম্পির চাল চলন আমার ভালো লাগছে না, এখন থেকে কেয়ার নিতে হবে। কিছুদিন ওই ইন্টেন্সিভ কেয়ার রেখে দাও। সব কিছু উড়িয়ে দিও না, একটু সিরিয়াসলি নিও। আচ্ছা আচ্ছা, নেবো নেবো নেবো, এখন ঘুমোতে যাও। সুমিতের এই এক দোষ, একদিনে কোনো কিছুই তার সাথে সিরিয়াসলি আলোচনা করার উপায় নেই, সব কিছুই উড়িয়ে দেওয়া স্বভাব। আজ আর বেশি দূর এগোনো যাবে না বুঝে নিতা চলে গেলেন বিছানায় পম্পিদের সাথে ঘুমোতে। তবু তো একটু জানানো গেল, এই ভেবে নিতা কিছুটা আরাম পাচ্ছেন। দুদিন পরের ঘটনা। রাতে পম্পি ও ঝিমলি ঘুমিয়ে পড়েছে। সুমিত নিজের ঘরে শুয়ে শুয়ে পত্রিকা পড়ছেন, ঘুমোবার প্রস্তুতি। পত্রিকা বা কোনো কিছু না পড়লে তার চোখে ঘুম আসে না, পঞ্জিকা হলেও চলে। একটা কিছু করবেনই এই মনোভাব নিয়ে নিতা এসেই গম্ভীরভাবে বলতে লাগলেন, তুমি তো আমার কথা উড়িয়েই দিলে। তোমরা ছেলেদের এটা স্বভাব, মেয়েদের কথায় পাত্তা দিতে চাও না। আর এই মা হলে বুঝতে। সব কথা শুনে সুমিত বুঝতে পারলেন ঘোর বিপদ আজ এড়ানো মুশকিল। বঙ্গোপসাগরের নিম্নচাপও সৃষ্টি হয়ে যেতে পারে। বললেন, আরে বলো বলো বলো, আমি পাত্তা দেব। মা হয়ে তুমি কি বুঝেছ? গলার স্বরটা নামিয়ে দিলেন নিতা। শোনো, আমার ওই টিচারকে ভালো লাগছে না। কোন টিচার? আসতে বলো না, বুঝোও না কিছু। ওই গানের টিচারের কথা বলছি। ওহ, তা বলবে তো। কেন, সুপ্রিয়া আবার কি দোষ করলো? তুমি না বলেছিলে এরকম টিচার সহজে পাওয়া যায় না? কি গানের গলা, কি ব্যবহার, কি হৃদয় দিয়ে গান শেখায়। এই বেশিক্ষণটাই তো আমার ভালো লাগে না। কি দরকার এত দরদ দেখানোর? নিতার কথায় সুমিত যেন কিসের গন্ধ পাচ্ছে। বললেন, তুমি যা বলা সোজাসুজি খুলে বলো এবং সংক্ষেপে। ভাবছি সুপ্রিয়কে কিছুদিন পর ছাড়িয়ে দেব। আরে বাবা, ছাড়িয়ে দেওয়ার আগে বলবে তো সে কি দোষ করেছে। দোষ এমনিতে বলা যাবে না, এসব বুঝে নিতে হয়। কি বুঝতে পারলে? বলছি, অস্থির হবে না। গাম্ভীর্য রেখে নিতা যা বললেন তা হচ্ছে এরকম, সুপ্রিয়র চালচলনে আমার মনে হয় সে পম্পির প্রেমে পড়েছে। আর বেশি সময় ধরে গান করানো, পম্পির সাথে কথা বলার ধরন, অহেতুক ওর পাশে বসা, কেতাদুরস্থ পায়জামা পাঞ্জাবি পরে আসা, সব কিছুতেই আমি একটা পরিবর্তন লক্ষ্য করেছি। চাহনিতে কেমন ফিদা ফিদা ছাপ। আমার মনে সন্দেহ এই জন্যই দানা বাঁধছে। অভিযোগের কি শেষ আছে? এই তো সেদিন গান করতে যাবার আগে একটা কুর্তা পরে আয়নায় নিজেকে একবার দেখে নিল। ড্রেসটা ঠিক পছন্দ হলো না, সাথে সাথেই এটা পাল্টে একটা ফিনফিনের টপ লাগিয়ে নিল। রাতে অনেকক্ষণ ধরে টক 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 শুধু মেসেজ করে যায় মোবাইলে। তার চাল চলন সব কিছুই ঘষা কাঁচের মতো অস্পষ্ট লাগে। পম্পির ক্ষেত্রেও নিতার সমান অভিযোগ। গান করতে যাওয়ার আগে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, কেমন যেন উদাসভাবে সুপ্রিয়র দিকে তাকানো। সুপ্রিয়র আসার সময় হলে কিছুক্ষণ আগে থেকেই ঘরে বাইরে অস্থিরভাবে চলাফেরা করা, গুনগুনিয়ে গান করা, তার কথায় অহেতুক খিলখিলিয়ে হাসা। সে গান শেখাতে এলে যতক্ষণ থাকে ততক্ষণ পম্পির বডি ল্যাঙ্গুয়েজ এসবই নিতার উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুদিন ধরে অপেক্ষা করার পর সব কথা বলতে পারায় নিতা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সব শুনে সুমিত সান্ত্বনা দিলেন, ঠিক আছে ঠিক আছে, কিছুদিন অবজার্ভে রাখো দুজনকেই। অবজার্ভ আবার কেন? যা বলেছি তোমার বিশ্বাস হচ্ছে না? ওহো, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। দেখো না, মুমূর্ষু রোগীকেও ডাক্তাররা বলে থাকেন 24 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। ফাজলামো আরম্ভ করেছো। তুমি কি বুঝবে? তা তো ঠিক। এখন কি করব? কিছু সময় চিন্তা করে নিতা অনেকটা স্বগোক্তি করলেন, ছাড়ানোও তো যায় না, সামনেই পরীক্ষা।
দেখো দেখো চিন্তা করে কি করা যায়। চোখে মুখে কোনো রকমে কৃত্রিম চিন্তার ছাপ রেখে সুমিত নিতাকে বিদায় করলেন। সেদিনের মতো বঙ্গোপসাগরের নিম্নচাপ এড়ানো গেল। পম্পি গেল বছর বিএ পাশ করেছে, এবার বিএডে ভর্তি হয়েছে। দেখতে সাধারণের চেয়ে বেশি সুন্দর, স্পষ্টবাদী, পড়াশোনায় মাঝারি, অসাধারণ গানের গলা, চঞ্চল স্বভাবের, সবার সাথেই খুব খোলামেলা, হাসি খুশি স্বভাবের। হাসলে সত্যিই খুব সুন্দর লাগে। চাহনিটা গভীর, কেমন যেন মায়া ধরা, তবে সাজ পোশাকে উগ্রতার ছাপ থাকে। পম্পির ছোট বোন ঝিমলি সবেমাত্র বিএসসিতে উঠেছে। পড়াশোনায় বেশ ভালো বলা যায়, বেশিরভাগ সময় পড়া নিয়েই থাকে, তা সিলেবাস হোক বা বাইরের হোক। গল্পের বই পড়তে ভালোবাসে। গায়ের রং পম্পির মতো ফর্সা নয়, একটু চাপা, তাই বলে সেও কম সুন্দরী নয়। শরীরের গ্রোথ বয়সের তুলনায় বেশি। ফিগারটা এক কথায় দারুণ, দারুণ বলেই যে কোনো সাজ পোশাকেই মানায়। এটা কে না জানে, সুন্দরীদের ব্যাপারই আলাদা। শাড়ি পরে ঘোমটা দিলে যা, আর শরীরের অনেকটা জায়গা অনাবৃত রেখে মোট পোশাকেও তা, সমান আকর্ষণ। তবে ঝিমলির সাজ পোশাক সবসময় রুচিসম্মত ও মার্জিত থাকে। ব্যক্তিত্ব এত বেশি যে কেউ কাছে ঘেঁষতে সাহস পায় না, সবসময় নিজের মনেই থাকে। ঘরে অপরিচিত কেউ এলে প্রয়োজন ছাড়া বের হয় না। ঝিমলিকে নিয়ে নিতা মাথা ঘামানোর দরকারই মনে করেন না, বড় বেশি স্বনির্ভরশীল মেয়েটি। কয়েকদিন পর পম্পি গেছে কলেজে, ঝিমলি বান্ধবীর বাসায়। সুমিত ঘরে, অফিস যাননি। সুযোগ পেয়ে নিতা বললেন, কিছু ভেবেছ? কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে? ব্যাপার তো একটাই, পম্পির ব্যাপারে এখনো কিছু ভাবনি? সুমিত কোনো উত্তর দিলেন না। দুশ্চিন্তাগ্রস্তের মতো নিতা বললেন, পুজো এলেই হ্যাঁ, পুজো মানেই তো আনন্দ। তোমার মাথা, পুজো মানেই মাদের আতঙ্ক। সুমিত তর্কে গেলেন না। নিতা বিড়বিড় করে বলতে লাগলেন, ভাবছি ভালো ছেলে পেলে পম্পিকে বিয়ে দিয়ে দেব। বিএড পাশ করার আগেই? কি হবে পড়াশোনা করিয়ে? আরে বিয়ে তো ইচ্ছে করলেই দিতে পারবে না, তাছাড়া বয়সে বা কি হয়েছে? কিন্তু বিয়ে দেওয়ার সৌভাগ্য বোধ হয় আমাদের হবে না। কেন? যা দিনকাল পড়েছে দেখো না, এই সুপ্রিয়কেই কি ভালো ছেলে ভাবতাম। নিতাকে থামিয়ে দিলেন সুমিত। ওহ, তোমার ওই পোকাটা মাথায় এখনো কিলবিল করছে। ডাক্তার দেখিয়ে ব্রেন ওয়াশটা করাতে হবে দেখছি। প্রয়োজনে কাউন্সিলিংও লাগবে। তোমাকে সব কথা বলাও হয়নি। এই তো সেদিন পম্পি কলেজ থেকে ফিরেছে সুপ্রিয়র সাথে, এক রিকশায়। তো হয়েছেটা কি? কি যে বলো, দেখা মাত্রই আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, গাটা বমি বমি করছিল। ওরকম কাক ভেজা হয়ে ইয়াং ছেলেমেয়েরা এক রিকশায় আসে? ফিল্ম স্টারদের ঐশ্বর্যের শুটিং হবে কিনা। নিতার সব রাগ স্বামীর উপর ঝাড়তে লাগলেন। কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলেন, সুপ্রিয় রিকশা থেকে নেমে আবার ন্যাকামো করেছে। মাসিমা, আসার সময় দেখি পম্পি হেঁটে আসছে, ভিজলে জ্বর হয়ে যাবে তো তাই নিয়ে এলাম। পিত্তিটা জ্বলে উঠল, ইচ্ছে হয়েছিল দুটো কড়া কথা শুনিয়ে দেব, পারলাম না। জ্বর হলে তোর কি, এত দরদ কিসের? নিতা থামতে চাইছেন না। আর পম্পিও যা হয়েছে, তোর কি দরকার ছিল সুপ্রিয়র সাথে রিকশায় এমন ঘনিষ্ঠভাবে আসার? দেখিস না নিজেকে, শাড়িটা কিরকম সেলোটেপের মতো শরীরের সাথে লেপটে আছে। তারপর তৃপ্তির সুরে বললেন, আমি অবশ্য এখন অ্যালার্ট হয়ে গেছি, অত সহজে ছেড়ে হার মানব না। তা আগে থেকে কেন অ্যালার্ট হওনি? কেন? মেয়েদের ব্যাপারে আমি প্রথম থেকেই অ্যালার্ট, কিন্তু তোমার প্রশ্রয়ে আর উদাসীনতায় আজ এই হাল। নিতা সত্যিই আরো অ্যালার্ট হয়েছেন। পম্পির চলাফেরা, সাজ পোশাকে যতদূর সম্ভব সেন্সর বোর্ডের কাছে চালিয়েছেন। একদিন নির্জন দুপুরে
হঠাৎ ল্যান্ড টেলিফোন বেজে উঠল। পম্পি ছিল টেলিফোন যেই ঘরে সেই ঘরে, নিতা অন্য ঘরে। বাঘের শিকার ধরার মতো তিনি দৌড়ে এসে প্রায় লাফ দিয়ে টেলিফোনের রিসিভার তুললেন। পম্পির ধরার আগে ফোনটা ছিল রং নাম্বারে। ভাগ্যিস সে যাত্রায় সুপ্রিয় রক্ষা পেয়ে গেল। আরেকদিন বিকেলে তিনি বিছানায় শুয়ে আছেন। দুপুরে ভাত খাওয়ার পর বিছানায় আসতে দেরি হয়ে গেছে। পম্পি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সুপ্রিয় আসার সময় হয়ে যাচ্ছে। পম্পির মেকআপের ধরন দেখে নিতার মেজাজ বিগড়ে গেল। কিরে, এতক্ষণ ধরে কি করছিস? চুল বেঁধেছি। চুল বাঁধতে এত সময় লাগে? টিচারের সামনে যেতে হলে এত নকশা কিসের? কি যে বলো মা, চুল না বেঁধে আমি কি পাগলের মতো যাব? বাবা, আজকাল তোকে কিছু বলাও যায় না। এত মেজাজ দেখাস কেন? মেজাজ আমি নয়, তুমি দেখাচ্ছ। কদিন ধরেই দেখছি আমার উপর ভীষণ চটে আছো তুমি। চটবো না? তুই যেমন খুশি চলবি, আর আমি মেনে নেব। সুপ্রিয়কে নিয়ে মার মনে যে সন্দেহের মেঘ জমেছে তা পম্পি কিছুদিন থেকেই আঁচ করতে পেরেছে। সেই এক রিকশায় আসার পর থেকেই বেশি আজ আর নিজেকে সামলাতে পারল না। কি বলতে চাও মা, স্পষ্ট করে বলো। পছন্দ হয় না সুপ্রিয়দাকে ছাড়িয়ে দাও। ছাড়বার পাত্রী নন নিতা, আবার জেরা করলেন। ঠোঁটে লিপস্টিক মেখে গান শিখতে হয় বুঝি? তুমি চোখে ডাক্তার দেখাও। লিপস্টিক নয়, আমি ভ্যাসলিন মাখছি। মার জেরায় পম্পি অতিষ্ঠ হয়ে গেছে। ঘরের পরিবেশ দিন দিন দূষিত হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় কলিং বেলটা বেজে উঠল। সুপ্রিয় এসেছে ভেবে পম্পিকে কোনো সুযোগ না দিয়ে নিতা স্প্রিন্টারের মতো বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললেন। কোনো কিছু ঘটার আগেই দরজা খুলে দেখেন অবাঞ্ছিত একজন শ্রাদ্ধের চিঠি নিয়ে এসেছে। নিতা নিজে যে কি মানসিক যন্ত্রণায় আছেন তা সুমিতকে বলা যায়, কিন্তু কোনো সমাধান দেওয়া তো দূরে থাক। কিছুটা আলগাভাবে সুমিত কথাগুলো নেন। নিতা ভেবে দেখলেন ঝিমলির সাথে এসব নিয়ে একবার আলোচনা করা যেতে পারে। বয়সে কচি হলেও মেয়েটা দারুণ বুদ্ধিমতী। মেয়েরা বড় হলে কখনো বন্ধুর মতো হয়, কখনো শত্রুর মতো। পম্পি ইদানিং শত্রুপক্ষ। শত্রুকে ধরতে আপ্রাণ চেষ্টায় গোয়েন্দাগিরি চালাচ্ছেন নিতা। পরামর্শের জন্য যতটুকু সম্ভব রুদ্ধদ্বার বৈঠক করলেন ঝিমলির সাথে। সব শুনে ঝিমলি বিশেষজ্ঞের মতো ডায়াগনোসিস করলো, উফ মা, তোমার না সন্দেহের একটু বাতিক আছে। তা তো বলবি, তোর বাবাও যখন একথাই বলে। তুমি বড্ড বেশি ভাবো। কোনো কিছু ঘটার আগে এত ভেবে কি লাভ? হ্যাঁ, নাও তো ঘুরতে পারে। পরে ভেবে কি লাভ? আগেই তো ভাবতে হবে। মার সাথে এসব নিয়ে বেশি আলোচনা করতে ভালো লাগে না, আড়ষ্টতা লাগে। এছাড়া নিতাকে বোঝানো মুশকিল। যেটা গোঁ ধরেন সেটা থেকে কিছুতেই বিরত হন না। তাই ঝিমলি প্রসঙ্গ মোড় ঘুরিয়ে দিল। তোমার নিজের শরীরে কি অবস্থা হয়েছে দেখেছো? তা হবেই, মেয়ের মা যখন হয়েছি। ভগবান কেন যে মেয়ে জন্ম দেন? কথাগুলো নিতা এমনভাবে বললেন যেন সংসারে আর কেউ মেয়ের মা হননি। অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। ইদানিং তার মনে হচ্ছে সুপ্রিয় তাঁকে আগের মতো সমীহ করেন না। সেদিন তার সামনেই হারমোনিয়াম টানার ওছিলায় পম্পির হাতই ধরে ফেলল। এটাও নিতাকে সহ্য করতে হয়েছে। নিতার মনে হয় সুপ্রিয় অতি সাবধানে পম্পিকে সুরসুরি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাও তিনি জানেন, প্রেমে পড়লে ছেলে মেয়েরা বড্ড বেপরোয়া হয়ে যায়। সুপ্রিয় একদিন দুবার এসেছে, প্রথমবার গান করাতে, দ্বিতীয়বার গানের একটা বই দিতে। সুপ্রিয়র এই দুইবার আসা নিতা কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছেন না। সুপ্রিয় আজকাল কি ভাবে নিজেকে? গান করাতে এসে বইটা দিলে হতো না? বা পরে, বা কোনো একদিন? লোকে সন্দেহের বাতিক বলুক আর যাই বলুক, নিতা জানেন পম্পিকে বিয়ে না দেওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাবেন না। সুমিতের সেদিন মেজাজটা ভালো ছিল না। অফিসে বসের সাথে ঝগড়া হয়েছে। রাতে নিজের ঘরে বসে আছে,
মুখ গোমড়া করে। পম্পি গান করছে, যেমনি বিছানায় বুকে বালিশ নিয়ে উপুর হয়ে শুয়ে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। অধৈর্য হয়ে নিতা এসে সুমিতকে জিজ্ঞেস করলেন, কি গো, কিছু এগিয়েছে? কি এগোবে? তুমি কিছু বোঝোও না। বিয়ের ব্যাপারে বলছি। বিয়ে দিলে তবেই ল্যাটা চুকে যাবে। আচ্ছা, শুভ্রকে ছাড়িয়ে দাও। কথা না বাড়িয়ে বিরক্তির সুরে সুমিত সাবধান করে দিলেন। একটু থেমে বললেন, পরীক্ষাও সামনের সপ্তাহে শেষ হয়ে যাবে। কিন্তু সুপ্রিয়কে ছাড়িয়ে দিলেও সমস্যার সমাধান হবে না। এক সুপ্রিয় গেলে অন্য সুপ্রিয় ধরবে। পম্পির বেপরোয়া ভাব দেখে আমার তাই মনে হচ্ছে, এসব স্বাদ ও নেশা একবার পেলেই হলো, বারবার তা পেতে চাইবে। কথাগুলো নিতা সমজদারের মতো বললেন। অফিস থেকে সুমিতের মেজাজটা বিগড়ে আছে, তার উপর নিতার এই একই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগছে না। বিরক্তি এসে গেছে। অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে ফসকে গেল, তা অবশ্য ঠিক। তুমিও তো আমাকে বিয়ে করার আগে ওই কালো পুলটুকে ভালোবাসতে। কি বাসতে না? সত্যি কথা বলে ফেলায় নিতার আত্মসম্মানে লেগে গেল। বেরিয়ে গেলেন ঘর থেকে। সুপ্রিয় পম্পের এপিসোড নিয়ে নিতা নাজেহাল, অথচ সমাধানের কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। সুপ্রিয় কোনো চাকরি ব্যবসা করে না, সামান্য 2-4টে টিউশনি। যদিও এমএসসি পাস, তাকে মেয়ে জামাই হিসাবে গ্রহণের চিন্তায় নিতা করতে পারেন না। নিতা ভুলেই গেলেন নিজের ব্যাপারটা। বিয়ের সময় সুমিতের একমাত্র রোজগার ছিল প্রাইভেট টিউশনি। সুমিত পড়াতে আসতেন নিতাদের বাসায়। এই সুযোগেই প্রেম, পরিণতি বিয়েতে। নিতা মানসিক দহনে ভুগছেন, মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না। পম্পিকে একা রেখে তিনি কোনোখানেই বের হন না। কলেজ ছাড়া পম্পি সবসময় নিতার চোখ ক্যামেরায় বন্দি। সুপ্রিয় গান শেখাতে এলেও নিতা উমুদ পেতে বসে থাকেন শিকারীর চোখ নিয়ে। এসব করতে করতে নিজের জীবনকে নিতা বিষিয়ে তুলেছেন। ভাবছেন সুযোগ পেলেই একবার বেরিয়ে পড়বেন, কিছুদিনের জন্য হলেও। সুযোগ এসে গেল পম্পির গানের পরীক্ষা শেষ হওয়ার 2 দিন পরেই। সুপ্রিয় বলেছে ও কিছুদিন আসবে না। এই কথাটা শোনার পরই নিতার মনের অশান্তি কিছুটা দূর হয়ে গেল। আপাতত আরাম। এদিকে নিতার বঞ্জি এসেছে, কিছুদিন এখানেই থাকবে। বঞ্জি পম্পির থেকে বড়, বিয়ে হয়েছে প্রায় 3 বছর আগে। 1 বছরের বাচ্চা বঞ্জির। বঞ্জিকে ঝড়ের পূর্বাভাস জানিয়ে রাখলেন। তার কাছে পম্পিকে সঁপে দিয়ে নিতা চলে গেলেন আগরতলা, ভাইয়ের কাছে। আগরতলা যাওয়ার আরেকটা কারণ, ভাই থেকে পম্পির ব্যাপারে কিছু পরামর্শ চাওয়া। বিয়ে হয়ে গেলেও ভাই বোনের টান যায় না, এ এক অন্য টান, বড়ই মধুর ও অমোঘ। ভাইয়ের সাথে কোনো কিছু আলোচনা করার আগেই নিতা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, হেভি টেনশনে এই অবস্থা, কিছুদিন মোটামুটি বিশ্রামে থাকতে হবে। হ্যাঁ, আর একদম টেনশন ফ্রি থাকতে হবে, তবেই সুস্থ হয়ে উঠবেন। নিতা যাওয়ার 3 দিন পর নিতার টেলিফোন। তোমরা কেমন আছো? আমি ভাবছিলাম আজই টেলিফোন করব। করলে না তো। এবার বলো, মেয়ের খবর কি? আজই পালিয়ে গেছে। শুনেই নিতার রাগ অভিমানের বিস্ফোরণ ঘটল। কান দিলে না। ওই সুপ্রিয়টা। আরে ধ্যাৎ, রাখো তোমার সুপ্রিয়। ঝিমলি পালিয়ে গেছে। হ্যাঁ, নিতা আঁতকে উঠলেন। ওপার থেকে টেলিফোন রাখার শব্দ পেলেন সুমিত। সেদিন হঠাৎ এসে খবরটা প্রথম সুপ্রিয়ই দিয়েছে। ঝিমলি কলেজ থেকে বেরিয়ে তার বান্ধবীর দাদার সাথে পালিয়ে গেছে। যাওয়ার সময় সুপ্রিয়র মার কাছে খবরটা দিয়ে গেছে। সুপ্রিয়র বুড়ো মাকে কোনো কথা বলার বা বাধা দেওয়ার সুযোগই দেয়নি। সুপ্রিয় তখন ঘরে ছিল না। সুপ্রিয়র কথা শুনে সুমিত চোখে অন্ধকার দেখছেন। সুপ্রিয় সান্ত্বনা দিল, অবশ্য ছেলেটা ভালো, ব্যাংকের অফিসার। কিছুক্ষণ থেমে সুপ্রিয় স্বগক্তির মতো বলল, হ্যাঁ, কি যে দিনকাল পড়েছে, ছেলেমেয়েরা মা বাবার কথা চিন্তাই করে না। ঝিমলিকে নিয়ে আর কিছু শোনার রুচি হলো না পম্পের। অন্য ঘরে চলে গেল।
শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন। বিকাশ দে রচিত ক্লাসিক্যাল গল্প মেয়েরা বড় হয়েছে। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, নিতার ভূমিকায় মৌমিতা, সুমিতের ভূমিকায় রাজ, পম্পির ভূমিকায় পম্পা, ঝিমলির ভূমিকায় রোজা, ডাক্তারের ভূমিকায় অভিষেক, সুপ্রিয়র ভূমিকায় তমাল, আবহ সঙ্গীতে ওয়েভক্রাফট স্টুডিওস, পোস্টার ডিজাইনে হুইসপার আর্ট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় ও কথকের ভূমিকায় আমি তাজ। পরবর্তীতে আমরা আবারও হাজির হচ্ছি খুব শীঘ্রই। তবে হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।